২ পয়েন্ট গ্রামে অলকানন্দার নিবিড় একটা শাসন ব্যবস্থা শুরু হয়ে গিয়েছে। অনেকে মানতে পারছে না, কেউ বা আবার করছে ধন্য ধন্য। অলকানন্দা নিজের বোনকে শহরের চিকিৎসালয়ে রেখে আবার এসেছে গ্রামে। বোনের সাথে সাথে একটা পরিবার, সাথে একটা গ্রামও তাকে পরিচালনা করতে হয়। তার উপর তার কাছে খবর গিয়েছে নবনীল গ্রামে নেই। কোনো একটা কারণে সে তার পিত্রালয়ে ফিরে গিয়েছে। মনোহর কিছুটা সুস্থ হতেই আবার নিজেকে হর্তাকর্তা ভাবা শুরু করে দিয়েছে। গ্রামে শুরু হয়ে গিয়েছে অরাজকতা। অবশেষে দীর্ঘ ক্লান্তি নিয়ে সে ফিরেছে গ্রামে প্রায় বেশ খানিকটা দিন পরে। গ্রামে ফিরতেই অলকানন্দার চক্ষু চড়ক গাছ। কৃষকদের সেই জমি নিয়ে অলকানন্দা হইচই করল। সাহেবদের সাথে অবধি কত ধরনের কথা কাটাকাটি, শত্রুতা করলো। এমনকি হয়তো সেজন্যই আজ তার বোনের এই অবস্থা। অথচ সেই জমিতে আজ ফসলের ছিটে ফোটাও নেই। হেমন্তকালে যে জমি থাকতো ফসলে ভরপুর, মনে হতো যেন সোনার খনি হেতায়, আজ সেই জমি ফসল শূন্য কেন? এমনটা তো হওয়ার কথা ছিল না। অলকানন্দার মাথা ঘুরে উঠল। নিজেকে মনে হলো দিক শূন্য। ফসলের জমি পেরিয়ে নিজেদের বিহারিণী মহলের সামনে আসতেই অলকানন্দা আরেক দফা বিস্মিত হলো। এই ভর সন্ধ্যাবেলা তাদের মহলের সামনে এই অনাকাঙ্ক্ষিত সমুদ্রের ঢেউ দেখে সে হতভাগ। হুট করে কি এমন হলো গ্রামে? সব এত এলোমেলো কেন? অলকানন্দার বুক মোচড় দিয়ে উঠল। অপ্রত্যাশিত কিছুর আভাস তার কানে বাজল। সে বিচলিত হয়ে গাড়ি থেকে নামতেই সকলের নজর তার দিকে এলো। তরঙ্গিনী ছুটে এলো, কিছুটা ফিসফিস করে বলল, নন্দা, চলো তো ভেতরে, এখন ওদের সাথে কথা বলার দরকার নেই। অলকানন্দা ভ্রু কুচকাল, অবাক কণ্ঠে বলল, কি হয়েছে? অনেক কিছু হয়েছে, আপাতত তোমার শুনতে হবে না, তুমি ভেতরে আসো। অলকানন্দা ধীর পায়ে এগিয়ে যেতে নিয়েও আবার ফিরে গেল গ্রামবাসীদের দিকে। সকলের মুখ থমথমে। অলকানন্দা সকলের সামনে উপস্থিত হলো। সকলের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, কি সমস্যা হয়েছে আপনাদের, আমাকে বলুন। জনসমক্ষে দাঁড়িয়ে থাকা সেদিনের বৃদ্ধ লোকটা থমথমে মুখ নিয়ে বলল, তোমার আদর্শ বিচারের জন্য কি হয়ে গিয়েছে গ্রামে, তা শুনবে না? বৃদ্ধার থমথমে কণ্ঠের এমন প্রশ্নে কিছুটা থতমত খেলো অলকানন্দা। আমতামতা করে জিজ্ঞেস করলো, কি হয়েছে জেঠাবাবু? তুমি বিচার করেছিলে তোমার দেবরের। আমি বলেছিলাম মেয়েটাকে বিয়ে দিতে তোমার দেবরের সাথে, কিন্তু তুমি দিলে না। তুমি ন্যায় বিচার করবে, অপরাধী শাস্তি দেবে। তোমার কথাই রইল, অপরাধী শাস্তি হলো। আজ অপরাধী বেঁচে আছে, আর যার সাথে অপরাধ হয়েছে সে ঝুলে আছে বৃক্ষে। কেবল সে না, তার বাপ মা সহ ঝুলে আছে। এতক্ষণে বোধহয় ন্যায় বিচার হলো। বলো, অপরাধী বেঁচে রইল, মরল নিরপরাধ মেয়েটা। অলকানন্দা কিং কর্তব্য বিমূঢ়। তার মিনিট কয়েক লাগলো বৃদ্ধর কথাগুলো বুঝতে, কিন্তু যখনই তার মস্তিষ্কের নিউরনে কথাগুলো প্রতিধ্বনিত হলো, ঠিক তখনই সে 2 কদম পিছিয়ে গেল। প্রাণশূন্য চোখে তাকালো বৃদ্ধার পানে। হতবিহ্বল কণ্ঠে বলল, কবে মারা গিয়েছে ওরা? কেনই বা এটা হলো? বৃদ্ধ লোকটির চোখে আগুনের ফুলকি, কণ্ঠে তার তেজ। সে ক্রোধ নিয়ে বলল, কেন হবে বুঝতে পারছো না? একটা মেয়ের জীবনে সবচেয়ে মূল্যবান কি বলো? কার চরিত্র, তার চরিত্র। আর মেয়েটা সে চরিত্রই লুটে নিয়েছিল তোমার দেবর। তো বাঁচবেই বা কেন? মেয়েটা ঘর থেকেই বেরোতে পারতো না। স্কুল গিয়েছিল, কিন্তু শিক্ষকদের বিরূপ মন্তব্য মেয়েটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিল। আর না পেরে 3জনেই নিজেদের জীবন দিয়ে দিল গতকাল। সেদিন যদি মেয়েটার বিয়ে দিয়ে দিতে, তবে আজ এমনটা হতো না। যোগ্য আসনে যোগ্য বিচারকই লাগে, খালি তেজ দিয়ে কিছু হয় না। তুমি তার প্রমাণ। পুরো বিকেল জুড়ে থমথমে নীরবতা, কোনো শোরগোল নেই, হইচই নেই। নিভু নিভু বাতাসে বাড়ির চারপাশে জ্বালানো মশালগুলো থেমে থেমে কাঁপছে। দীর্ঘশ্বাসে ভারী হলো প্রকৃতি। অলকানন্দার চক্ষু টলমলো করছে। হুট করে আবার সবটা তার হাতের বাহিরে বেরিয়ে যাচ্ছে, সবটা অন্য স্রোতে চলে যাচ্ছে। মিস্টার স্টেফেন একটা কথা ঠিকই বলেছিলেন সেদিন, কেবল সাহসিকতা দিয়ে রাজনীতি করা যায় না। আজ অলকানন্দা তা হাড়ে হাড়ে টের পাচ্ছে। ভিড়ের মধ্যে থেকে আরেকটি কণ্ঠস্বর ভেসে এলো, কি করবেন এখন বৌমা? মৃতদেহগুলো এখনো গাছেই ঝুলানো আছে,
কেউ ধরেনি। কি করবেন? এমন কথার জন্য হয়তো অলকানন্দা মোটেও প্রস্তুত ছিল না। গতকাল যারা মারা গিয়েছে আজও তাদের মৃতদেহ দাহ করা হয়নি। কিন্তু কেন? অলকানন্দার ভেতর তৈরি হওয়া প্রশ্নটা সে আর দমিয়ে রাখতে পারল না। কিছু তীক্ষ্ণ কণ্ঠে বলল, কাল ওরা মারা গিয়েছে, অথচ আজও দাহ করা হয়নি কেন? কি সমস্যা? ওরা ছোট জাত। আমাদের গ্রামে একমাত্র ওরাই ছোট জাত ছিল, যার জন্য ওদের বাড়িটা একটু পেছনের দিকটাতে ছিল। ওদের কোনো কাজে আমরা যেতে পারবো না, যাদের অমান্য হবে, তাই ওদের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উপস্থিত একজনের কথা শুনে অলকানন্দার ভাবমূর্তি আরো বিস্মিত হলো। কিন্তু কিছু সময়ের ব্যবধানে মেয়েটা খিলখিল করে হেসে উঠল। অবাক হলো জনসমাগম, সাথে অবাক হলো মহলের ভেতর দাঁড়িয়ে থাকা অলকানন্দার পরিবারের মানুষগুলো। এমন একটা পরিস্থিতিতে এহেন কাণ্ড করার মেয়ে তো অলকানন্দা না। তবে ওর হাসির কারণ কি? সকলের চোখে মুখে তখন তাজ্জব ভাবটা ছড়িয়ে পড়েছে। তখন অলকানন্দার হাসতে হাসতে পেট খিল ধরার অবস্থা। বহু কষ্টে সে হাসি থামিয়ে বলল, ওরা ছোট জাত বলে মৃতদেহ গাছে ঝুলছে, অথচ ওদেরকে ন্যায় বিচার দিতে চাওয়া মানুষ আমাকে আপনার বিচার করা শুরু করে দিয়েছেন। কোন আসন আমার যোগ্য, কোনটা অযোগ্য তা নিয়ে শুরু করে দিয়েছেন হইচই। আপনাদের দেবতা ভাবব না দৈত্য, তা নিয়ে আমি সংশয়ে আছি। খবরদার, আপনারা খবরদার, আমার সাথে ভুলেও কঠিন হতে আসবেন না। আমি কঠিন হলেও কিন্তু মাটিও কাঁপবে। নারী মানে জানেন তো, মমতাময়ী মা, আবার ধ্বংসলীলা চালানো কালিও। সাবধান। যে লোকটা অলকানন্দাকে ধমক দিয়েছিল সে রাজ রীতিমতো পিছিয়ে গেল অলকানন্দার বজ্র কণ্ঠে। অলকানন্দা গলার স্বর কিঞ্চিত উঁচু করে পাহারাদার একজনকে ডাকল, বিনু দাদা, বিনু দাদা। সাথে সাথে মোটা তাজা একজন লোক ছুটে এলেন, হাতে তার মোটা বাঁশের লাঠি। সে মাথা নত করে বললেন, বলুন বউ ঠাকুরন, এক্ষুনি আমার সাথে চলুন। আপনি ওদের মরাদেহ সৎকার করার সকল ব্যবস্থা করব আমি নিজে দাঁড়িয়ে থেকে। চলুন। বিনু নামের লোকটা মাথা নাড়ালেন, কিন্তু অন্দরমহল থেকে এবার বেরিয়ে এলেন নন্দন মশাই। হুঙ্কার ছাড়তে ছাড়তে বললেন, এখনো তোমার লজ্জা হয় না, তাই না? তোমার জন্য 3টা মানুষ মরেছে, তবুও তুমি ক্ষমতা দেখাচ্ছ। আর তুমি কি জাত নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছ? এমনিতেই তো বাজ পিছন মানছ না, শহরে চলে যাচ্ছ, পুরুষ ডাক্তারদের দিয়ে বোনের চিকিৎসা করছো, নিজেকেও তাদের সাথে মিশাচ্ছ, লাজ লজ্জা সকল বিসর্জন দিয়েছ। আর কি চাও? জাত ধর্ম খেতে চাও? সমাজ তোমাকে এক ঘরে করে দেবে, জানো তুমি সেটা? সমাজের এই বিধান অবশ্য অলকানন্দার অজানাই ছিল, তাই সে কিঞ্চিত ভ্রুকুচকে বলল, তাহলে আপনি কি করতে বলেছেন? মৃতদেহগুলো ওভাবে ঝুলবে? হ্যাঁ, এভাবেই থাকবে। বন জঙ্গল ওদিকে, নেকড়ে আছে সেখানে, এসে ছিঁড়ে খেয়ে নেবে। আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই। নন্দন মশাইয়ের এমন হৃদয়হীন কথাবার্তায় কেঁপে উঠল অলকানন্দা। ধিক্কার জানিয়ে বলল, আপনি মানুষ? নন্দন মশাইয়ের ইচ্ছে হলো এই ভরা সমাগমে অলকানন্দাকে সশব্দে 2টো চড় লাগিয়ে দেওয়ার, কিন্তু অলকানন্দার প্রতি একটা নিবিড় ভাব তাকে এটা করার সাহস দিল না। ততক্ষণে বাড়ির ভেতর থেকে বেরিয়ে এসেছে তরঙ্গিনীও। অলকানন্দার পাশ দাঁড়িয়ে কাট কাট কণ্ঠে বলল, চলো নন্দা, আমি যাব তোমার সাথে। অলকানন্দা আশ্বাস পেল। একবার গ্রামবাসী, আরেকবার অন্তর্মহলের সকলের দিকে তাকিয়ে সে উঠে গেল গরুর গাড়িতে। তার পিছে এলো 2জন পাহারাদারও। মজা দেখার সুযোগ হাতছাড়া করতে চায়নি গ্রামবাসী, তাই কৌতূহল নিয়ে এগিয়ে গেল তারাও। 2 পয়েন্ট গ্রামের প্রায় শেষের দিকে বাড়িটাই ছিল বিদিশাদের, যে মারা গিয়েছে। ছোট জাত হওয়ায় সভ্য সমাজ থেকে একটু দূরেই তাদের প্রস্থান হয়েছিল। বিদিশাদের বাড়ির পাশেই বড় অশোক গাছ, আর সেখানেই বিদিশা চিরনিদ্রায় আচ্ছাদিত। অলকানন্দার বেশ মায়া হলো মেয়েটার জন্য। মশালের আলোয় মেয়েটার মুখ একটু হলদে সাদা দেখাচ্ছিল। 12-13 বছরের হবে মেয়েটা। কি সুন্দর চেহারা, মিষ্টতা পুরো মুখ জুড়ে যেন। অথচ একটা কুলাঙ্গারের জন্য মেয়েটার সুন্দর জীবনটা শেষ। পাহারাদারদের সাহায্যে অলকানন্দা সবগুলো দেহ নিচে নামালো। পুরোহিতকে আনতে পাঠানো হয়েছিল, কিন্তু পাহারাদার এসে খবর জানালো পুরোহিত নাকি আসবে না, লাশগুলো স্নান করানো প্রয়োজন, অথচ কোনো সাহায্যকারী এগিয়ে আসছে না। অলকানন্দা বিনু নামের লোকটাকে আবার ডাকলো, বিনু দাদা এখানে আসুন।
আদেশ পেতে পেতেই বিনু চলে এলো, মাথা নত করে বলল, বলুন বউ ঠাকুরুন। গ্রামে কে মৃতদেহ স্নান করায় খবর দিয়েছেন তাদের? দিয়েছিলাম, কিন্তু তারা আসবে না জানিয়েছে। গ্রামে প্রায় বেশ খানিকজন মানুষ দাঁড়িয়ে আছে, তার মাঝে থেকে একজন বলল, ওরা ছোট জাত, ওদের কেউই স্পর্শ করবে না। অলকানন্দা যেন সে কথা কানেই তুলল না, বরং কাট কাট কণ্ঠে বলল, বিনুকে উদ্দেশ্য করে বলল, বিনু দাদা, স্নান করানোর ব্যবস্থা করুন। বিদিশা আর ওর মাকে আমি স্নান করাবো। মানুষের পরিপূর্ণ স্থানটায় মুহূর্তে কলরব সৃষ্টি হয়ে গেল। বিস্ফোরিত নয়ন জোড়া মেলে একজন অপরজনকে দিকে কেবল চাচাই করলো। বিনু মাথা নত করে বলল, কিন্তু বিদিশার বাবা? অলকানন্দা পড়ল বিপাকে। সত্যিই তো, ওই মানুষটাকে কে স্নান করাবে? নিজেকে বড্ড অসহায় অনুভব করল সে। ততক্ষণে অবশ্য জায়গাটার চারপাশে মশাল জ্বালিয়ে আলোকিত করে দেওয়া হয়েছে। অলকানন্দা সে আলোতেই মানুষের উপচে পড়া ভিড় দেখছে। সেখান থেকে কেউ নেই অলকানন্দাকে সাহায্য করার। অলকানন্দা আশা ভরা দৃষ্টি নিয়ে তাকালো সবার পানে, কিন্তু কারো মুখে টু শব্দ নেই। আজ নবনীল থাকলে এতটা অসহায় হয়তো সে নিজেকে অনুভব করতো না। মানুষটা ছাড়া অলকানন্দার এই আসনে টিকে থাকা যে বড় বেশি মুশকিল, তা সে মুহূর্তে মুহূর্তে উপলব্ধি করতে পারছে। অলকানন্দা যখন একেবারে আশা ছেড়ে দিতে নিল, ঠিক তখনই ভিড় থেকে একটা বৃদ্ধ কণ্ঠ বলে উঠল, আমি গোসল করাবো বিদিশার পিতাকে। আমি নিচ্ছি এই দায়িত্ব। সকলের দৃষ্টি তখন সেই বৃদ্ধের দিকে। অলকানন্দা অস্ফুট স্বরে বলল, মমিনুল মাস্টার মশাই। মমিনুল ইসলাম নামক লোকটা এগিয়ে এলো, অলকানন্দার বিদ্যালয়ের আদর্শ শিক্ষক। সে এগিয়ে এসে ধীর কণ্ঠে বলল, আমি গোসল করাবো নন্দা। সকলের মাঝে আবার হৈ হৈ রব উঠল। কয়েকজন তো এগিয়ে এসে হিংস্রতার সাথে বলল, না, আমরা হিন্দু জাতি, আর আপনারা মুসলিম, আপনারা এখানে কিছু করতে পারবেন না। মোমিনুল ইসলাম বড় শান্তির সাথে উত্তর দিলেন, আমি মানুষ জাতি, আর ওরাও মানুষ। আপনারা না পারলে আমি মানুষ হিসেবে তো সাহায্য করতেই পারি। উদারতা এ বড় ধর্ম নেই। গ্রামের লোক মানতে নারাজ। এর মাঝে পাহারাদার বিনু বলে উঠলেন, আমিও স্নান করাতে সাহায্য করব মাস্টার মশাই, আমি আছি। অলকানন্দের চোখ হুজুরে উপচে পড়ল কৃতজ্ঞতাবোধ। মানব ধর্ম সবচেয়ে বড় ধর্ম, সেটা আবারও এই মানুষগুলো প্রমাণ করল। এমন একটা পিছিয়ে পড়া শতকে এমন বদল সত্যি বিস্ময়কর এবং চমকপ্রদ, কিন্তু এর জন্য পোহাতে হবে অনেক দুর্গতি। চারপাশে মিহিরাত, ঝিঝি পোকার অদৃশ্য কোলাহল, হারিকেনের আলো মৃদুমন্দ বাতাসে কেঁপে কেঁপে উঠছে। অলকানন্দা সেই বাতাসের দোল দেখছে নিবিড় চোখে। রাত তখন গাঢ় হওয়ার পথে। সারাদিনের ক্লান্তি তার উপর, বিদিশাদের সেই বিচার কার্য নিয়ে হইচই, মতবিরোধিতা সব মিলিয়ে অলকানন্দা ঝিমিয়ে এসেছে। অলকানন্দার দরজায় ক্ষীণ শব্দ হলো, বর্দি, দরজা খোলো। অলকানন্দা ত্রন্দায় ভার হয়ে আসে, চোখে দুটো কুচকে এলো। এত রাতে কৃষ্ণপ্রিয়ার কণ্ঠ পেয়ে কিঞ্চিত অবাকও হলো। অবাক কণ্ঠ বলল, কে? কৃষ্ণা? হ্যাঁ বর্দি, দরজা খোলো। অলকানন্দার তন্দ্র ছুটে গেল। সে বিছানা থেকে উঠে গিয়ে দরজা খুলল। পুরো বাড়ি নিস্তব্ধতায় আচ্ছন্ন। যে যার মতন হয়তো ঘুমে মগ্ন। এত রাত্রে জেগে থাকারও কথা না, কিন্তু কৃষ্ণপ্রিয়ার এত রাতে এ ঘরে কী কাজ? দরজা খুলতেই সাবধানী চোখে আশপাশ পরখ করে কৃষ্ণপ্রিয়া ঘরে প্রবেশ করলো। ঘরে ঢুকেই দরজায় খিল দিয়ে দিল। কৃষ্ণপ্রিয়ার এমন আচরণে কৌতূহল জন্মালো অলকানন্দার। সে কপাল কুঁচকে প্রশ্ন ছুড়ল, কি সমস্যা ছোট বউ? এমন করছো কেন? কৃষ্ণপ্রিয়া এগিয়ে অলকানন্দার পাশে দাঁড়ালো, ধীর কণ্ঠে বলল, আমার একটু কথা আছে বর্দি। হ্যাঁ, বলো না। আমাকে একটা সাহায্য করতে হবে বর্দি। কৃষ্ণপ্রিয়ার আজকের কণ্ঠে ক্রোধ, রাগ, হিংসে কিছুই নেই, কিন্তু কেমন একটা গোপনীয়তার ছায়া। অলকানন্দা ওর মতো ফিসফিসিয়ে বলল, কী সাহায্য? কালকে রাতে তোমাকে একটা জায়গায় যেতে হবে বর্দি। অলকানন্দা ভারী আশ্চর্য কণ্ঠে বলল, কোথায় যাব? তাও রাতের বেলা? তোমার দেবর রাত হলে কোথাও একটা যায় তো, খুব সম্ভবত গ্রামের পেছন দিকে খারাপ মেয়ে মানুষের রাস্তা নেয়। প্রায় প্রতি রাতেই যায়, কাল রাতেও যাবে। তুমি গিয়ে তাকে হাতে নাতে ধরবে, তবে তাকে জব্দ করতে পারবে, না হয় সে আরও উশৃঙ্খল হয়ে উঠবে। অলকানন্দা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল কৃষ্ণপ্রিয়ার দিকে। মেয়েটা এক ধরনের স্বামী পাগল বলা যায়। স্বামীর প্রতি তার একটা অন্ধবিশ্বাস সবসময় ছিল, আর সেই অন্ধবিশ্বাসের জোরে মেয়েটা কখনো ভালো মন্দ বিচার করতে পারেনি। অথচ সেই মেয়েই কিনা স্বামীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
অলকানন্দের শির উপশিরা যেন ছড়িয়ে গেল বিস্মিত ভাব। সে আত্মবিশ্বাসী কণ্ঠে বলল, তুমি সজ্ঞানে কথা বলছো তো? অলকানন্দার প্রশ্নে কৃষ্ণপ্রিয়ার মাথাটা খানিক নত হলো। সে প্রায় মিনমিন করে বলল, বর্দি, তোমাকে অনেক খারাপ কথা বলেছি আমি নিজের স্বামীর জন্য। আমি অন্ধ স্বামী ভক্ত ছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি আমার স্বামী কতটা খারাপ দিকে চলে যাচ্ছে। আমাকে বাঁচাও বর্দি, আমার সংসারটা বাঁচাও। কথাটা বলতে বলতে কৃষ্ণপ্রিয়ার চক্ষুদয়ে জলের স্রোত বইতে লাগলো। অলকানন্দার মায়া হলো ছোট মেয়েটার জন্য। সে নিজ ইচ্ছায় জড়িয়ে ধরল মেয়েটাকে, মাথায় আদরে হাত বুলিয়ে বলল, কেঁদো না কৃষ্ণা, আমি আছি না, আমি তোমার পাশে আছি, কান্না করো না। কৃষ্ণপ্রিয়ার হঠাৎ কি যেন মনে হলো। সে দু চোখ মেলে তাকিয়ে রইল অলকানন্দার মুখের দিকে। নিভুয়া আলোয় মনে হলো কোনো দেবী যেন শোভা ছড়াচ্ছে। পুরো পৃথিবী খুঁজে বেড়ালেও এমন রূপের নারী খুঁজে পাওয়া বোধহয় দুষ্কর। কি পবিত্র সে মুখমণ্ডল! কৃষ্ণপ্রিয়া এক ধ্যানে কতক্ষণ তাকিয়ে থেকে মিনমিন করে বলল, আমাকে ক্ষমা করো বৌদি, ক্ষমা করো আমার সকল অপরাধ। তারপর পরে অলকানন্দা কিছু বুঝে ওঠার আগেই মেয়েটা ঘর ছেড়ে বেরিয়ে গেল। অলকানন্দা কেবল অবাক চক্ষুদয় মেলে সেই প্রস্থান দেখল। রাত বাড়তে থাকলো হুড়মুড় করে। অলকানন্দার চোখে আর ঘুম নামল না। মনের ভেতর কিসের একটা অস্থিরতা তাকে ঘুমাতে দিল না। এত বড় গ্রামের দায়িত্ব, এত বাধা নিষেধ অমান্য করে এগিয়ে যাওয়ার ইচ্ছে তার সবচেয়ে ভয়ঙ্কর পদক্ষেপ। আজ তো গ্রামবাসীর চোখে তার জন্য একটা রাগ সে উপলব্ধি করতে পেরেছে। এরপর ক্ষমতা চালানোটা একটু কঠিনই হবে বোধহয়। সেই একটা গোপন ভয় তার ভেতরটা বারবার নাড়া দিল। সে খোলা জানালার পাশে দাঁড়িয়ে থেকে কোনো মতে রাতটা পার করলো। নবনীলের স্পষ্ট মুখটা হৃদয়ের আঙিনায় বার কয়েক উকি ঝুঁকিও দিল। অবাধ্য কিশোরী বয়স, ভালোবেসে এলে তো মাথা নত করতে বাধ্য। বিহারানী মহলের হাব ভাব একটু গম্ভীর। কোনো হইচই নেই, কোনো ঝগড়াঝাটি নেই, কথা কাটাকাটিও নেই। চারপাশে তখন ভর দুপুর। বাড়ির আশেপাশে কয়েকটা কাক অনবরত কাকা করছে। অকল্যাণের করুণ স্বরে কাঁপছে বাড়ির ভিত্তি। অলকানন্দা বসেছিল নিজের ঘরে। তার স্কুলের পরীক্ষা শেষ, ফলাফল বের হলেই কলেজের পড়াশোনা। কিন্তু এ অবধি গ্রামের কোনো মেয়ে কলেজের দরজায় পা রাখেনি। অবশ্য গ্রামের আশেপাশে কোনো কলেজও নেই। কলেজে পড়তে হলে যেতে হবে শহরে। আর মেয়েকে গ্রামের বাহিরে পাঠানোর কথা তাদের বাবা মা ভাবতেও পারেন না। মেয়ে সংসার হবে, সংসার সামলাবে, এতটুকু অবধি সকলের ভাবনা। এর বেশি কিছুই কল্পনা করাও তাদের কাছে দিবা স্বপ্ন। সেইখানে দাঁড়িয়ে অলকানন্দ স্বপ্ন দেখে সে কলেজে পড়বে, অনেক বড় কিছু হবে। কথাগুলো ভেবে নিজেই আনমনে হাসে। তন্মধ্যে ঘরের এক কর্মচারী এসে জানায় তাকে সুরবালা ডাকছে। অলকানন্দ উঠে দাঁড়ায়। কালকের ঘটনার পর তার শাশুড়ি তার উপর বেজায় রেগে আছেন। কোনো কথাবার্তা বলেনি এ অবধি। হয়তো কালকের জন্য কিছু বলতেই ডাকছেন। সে আর অপেক্ষা না করে পা বাড়ায় শাশুড়ির ঘরের দিকে। সুরবালার ঘরে তখন প্রায় অনেকেই উপস্থিত, যাদের দেখে অলকানন্দা খানিক কুচকাল। তার ননদের স্বামী প্রসাদ, ননদ মনময়ূরী, কাকি শাশুড়ি তরঙ্গিনীও উপস্থিত। অলকানন্দা ঘোমটা টেনেই উপস্থিত হলো। সকলের দৃষ্টি তার উপর বিধায় তার কিছুটা অস্বস্তিও হলো। সে আমতা আমতা করে জিজ্ঞেস করল, মা ডেকেছিলেন? সুরবালা তখন শুয়ে আছেন বিছানায়। এমন ভর দুপুরে শুয়ে থাকার মানুষ তিনি নন। অলকানন্দা কিছুটা বিচলিত হলো। সুরবালার পাশে বসতে বসতে বলল, কি হয়েছে মা, আপনি শুয়ে আছেন কেন? এই সময় তো শুয়ে থাকার কথা না। সুরবালার কপালে ডান হাত ঠেকানো। সে গম্ভীর কণ্ঠে বলল, আমার কিছু হয়নি বৌমা, তুমি বসো, তোমার সাথে কথা আছে আমার। অলকানন্দা কিছুটা অবাকই হলো। তার শাশুড়ির কণ্ঠস্বর আজ ভিন্ন, একটু বেশিই রেগে আছেন। অলকানন্দা যেই না কথা বলতে নিবে তার আগে সুরবালা বলেন, তুমি কালকে যেটা করেছো বৌমা, সেটা আমার অমতেই করেছো। আমার অমতে যাওয়া তোমার উচিত হয়নি। তোমার মনে হচ্ছে না তুমি নিজেকে সর্বসর্বা ভাবা শুরু করেছো, যার জন্য তোমার শাশুড়ির ডাকও তোমার কাছে তুচ্ছ মনে হয়েছে? অলকানন্দা শাশুড়ির কথা বিস্মিত হলো। কথা বলার ভাষাও যেন তার ফুরিয়ে গিয়েছে। সে অস্ফুট স্বরে বলল, মা, আপনার কাছেও জাতপাত বড় হলো? অবশ্যই হলো বৌমা। তার উপর মৃত মানুষের ভালো করতে গিয়ে তুমি কত মানুষের শত্রু হলে বলো তো? আজকে যদি তোমার কিছু হয়
তবে কেউ তোমার পাশে দাঁড়াবে না, সেটা বুঝতে পারছো না? পুরো গ্রামের বিরুদ্ধে গিয়ে তুমি সবার শত্রু হয়ে গেলে, এটা বুঝতে তোমার অসুবিধা হচ্ছে না? বৌমা ক্ষমতায় তখনই থাকতে পারবে যখন তোমার পক্ষে দল ভারী হবে, অথচ তুমি নিজেই সকলের বিরুদ্ধে চলে গিয়েছো। ব্যাপারগুলো অন্যভাবেও সামলানো যেত। তুমি ভুল করেছো বৌমা, তুমি আমার কথা অমান্য করেছো। তোমার এই হঠকারিতা তোমাকে অনেক বড় বিপদে ফেলবে বৌমা। যাও তুমি এখান থেকে। সুরবালা দেবীর কথাগুলো অযৌক্তিক নয়। অলকানন্দা অনুভব করলো সত্যি সে হয়তো একটু বেশি করে ফেলেছে, কিন্তু তাই বলে ওই মানুষগুলোর মৃতদেহ এভাবেই থাকতো? অলকানন্দার ভাবনার মাঝে সুরবালা আবার বললেন, যাও এখন তুমি, তোমাকে আমার সহ্য হচ্ছে না। এই বাক্যটুকু যথেষ্ট ছিল অলকানন্দাকে ভেতর থেকে নাড়িয়ে দেওয়ার জন্য। তাকে সবচেয়ে বেশি ভালোবাসার মানুষটা তাকে এখন সহ্য করতে পারছে না। কি অদ্ভুত! অলকানন্দা আর দাঁড়ালো না, ব্যস্ত পায়ে বেরিয়ে গেল ঘর থেকে। চোখের অশ্রু প্রকাশে আনতে চায় না সে। প্রিয় নবনীল, আপনি যাওয়ার পর হুট করে সব অগোছালো হয়ে গিয়েছে। একে একে আমার শাশুড়ি মা থেকে শুরু করে পুরো গ্রাম আমার বিপক্ষে চলে গিয়েছে। হয়তো এর জন্য দায়ী আমি, কিন্তু কি করবো বলুন? আপনিই তো বলেছিলেন ন্যায় বিচার করতে। ন্যায় বিচার করলে সকলে যে এতটা বিপক্ষে চলে যায় সে তো বলেননি। বেধবাকে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখালেন, অথচ তার পাশে না থেকে চলে গেলেন। প্রতিটা ক্ষণ আমি আপনার শূন্যতা অনুভব করছি। ক্ষমতার আসন থেকে একা শাসন করাটা অনেক বড় কাজ। আমার ছোট হাতে সেই বড় দায়িত্ব না দিলেও পারতেন। আপনি খুব দ্রুতই ফিরে আসুন, আপনাকে আমার প্রয়োজন। ইতি অলকানন্দা। চিঠি শেষ করেই মোটা খামে ভরে তা পাঠানোর ব্যবস্থা করলো অলকানন্দা। তারপর শাড়ি বদলে ঘর থেকে বেরোতেই লক্ষ্মীদেবীর মুখোমুখি হলো। লক্ষ্মীদেবী মানুষটা আগের মতো তেমন হইচই করেন না। নবনীল আসার পর থেকেই তার চুপচাপ থাকা শুরু। হয়তো ওনার ছেলে নিষেধ করেছেন। আজও লক্ষ্মীদেবী অলকানন্দার পাশ কাটিয়ে চলে যেতে নিচ্ছিলেন, কিন্তু বাদ সাধল অলকানন্দা। প্রায় কমল স্বরে সে জিজ্ঞেস করলো, পিসিমা ভালো আছেন? লক্ষ্মীদেবী মোটেও প্রস্তুত ছিলেন না এমন একটা প্রশ্নের জন্য। তার বিস্মিত ভঙ্গিটা সেটাই বলে দিল। তা দেখে অলকানন্দা হাসলো। পিসির কাছে আরেকটু এগিয়ে গিয়ে পিসিমার বাহু জড়িয়ে ধরে বলল, কি হয়েছে পিসিমা? পিসিমার চোখগুলো জলজল করে উঠল। সে ধীর গতিতে অলকানন্দার হাত দুটো সরিয়ে প্রস্থান নিলেন জায়গা থেকে। অন্য সময় হলে হইচই করে মানুষটা বাড়ি মাথায় তুলতেন, অথচ আজ তেমন কিছুই করলেন না, যা ভারী অপ্রত্যাশিত। অলকানন্দা ছোট্ট একটা শ্বাস ফেলে বেরিয়ে গেল বিনি নামক দেহরক্ষীকে সাথে নিয়েই। চলল পাশের গ্রামে। গ্রামের জমি নিয়ে এলেন আর স্টেফেনের সাথে কিছু আলোচনা আছে। বিরাট বিলাসবহুল গেট পেরিয়েই ইংরেজ সাহেবদের বাড়ি। মার্বেল পাথরে খোদাই করা সে বাড়ির আনাচে কানাচে যেন জলজল করছে সৌন্দর্যতা। বিদেশি এক ধরনের দারুণ জিনিস অলকানন্দার চোখে পড়ল। একটা ময়ূর দাঁড়ানো, আর তার মুখ থেকে বৃষ্টির মতো অনবরত জল পড়ছে। সেটা আবার ছোট একটা জায়গায় জমা হচ্ছে, কিন্তু উপচে বাহিরে আসছে না। বড্ড বেশি বিস্ময়কর ব্যাপারটা। অলকানন্দা বসে আছে বাড়ির সামনের বাগানটায়। সেখানে রয়েছে বিভিন্ন রকমের ফুল গাছ, যা অলকানন্দা আগে কখনো দেখেনি। সাথে বিশাল একটা জায়গা জুড়ে পাথরের তৈরি বসার জায়গা। কতটা যত্ন নিয়ে এই বাড়ি তৈরি করা হয়েছে তা চারপাশ দেখলেই বোঝা যায়। ঠিক 5 মিনিট পেরোতেই এলেন মিস্টার স্টেফেন উপস্থিত হলো সেখানে। অলকানন্দাকে দেখেই এলেনের হাসি প্রশস্ত হলো। সে এগিয়ে এসে আন্তরিকভাবে বলল, গুড ইভিনিং বিউটিফুল লেডি। এখানে আসিয়াছেন আপনি, আপনার জন্য কি করিতে পারি বলুন? অলকানন্দা হাত জোর করে প্রণাম জানালো। অতঃপর ঘোমটার আঁচলটা শক্ত করে ধরে বলল, আপনাদেরকে আমি বারবার বলেছিলাম আমার কৃষকদের জমিটা নেবেন না, কিন্তু আপনারা কথা দিয়েও কথা রাখলেন না কেন? আপনাদের জমিদার মহল থেকে অনুমতি এসেছিল, সেজন্যই আমরা আমাদের কথা থেকে নড়চড় হয়েছি। অলকানন্দার কথার পিঠে জবাব দিল স্টিফেন। অলকানন্দা ভ্রু কুঁচকাল, বিস্মিত কণ্ঠে বলল, আমাদের এখান থেকে? তার একে একে হিসেব মিলল। নিশ্চয়ই এটা তার দেবর আর খুড়ো শ্বশুরের কাজ। ইস, সে মহলে কথাটা না তুললেই এখানে চলে আসলো। কথা ঘোরানোর জন্যই অলকানন্দা আবার পড়ল, কিন্তু আপনারা আমাকে কথা দিয়েছিলেন অন্য কারো কথা শোনাটা আপনাদের উচিত হয়নি। আপনার সাথে আমাদেরকে কোনো তেমন সম্পর্ক নেই।
যে আমাদের কথা রাখতেই হবে। আপনি রাজনীতিতে বড্ড কাঁচা। স্টিফেনের কাট জবাবে অলকানন্দা বিরক্ত হলো। সেও কঠিন স্বরে বলল, এই জমি কিছুতেই আমি আপনাদের দেব না। ওকে, দেখা যাক। অ্যালেনকে কিছু বলারও সুযোগ দিল না স্টিফেন। অলকানন্দা গটগট পায়ে বেরিয়ে এলো। ইংরেজি সাহেবরা যে পাষাণ সেটা স্টিফেন নামক লোকটাকে দেখলেই বোঝা যায়। রাত বাড়ল তার নিজের গতিতে। আকাশে আজ চাঁদ নেই, অন্ধকার আচ্ছন্ন প্রকৃতি। অলকানন্দা যায় কথা রাখতেই একা ছুটল গ্রামের পরিত্যক্ত সেই জায়গাটাতে। সেখানে যেতেই বৃষ্টি মানুষজন দেখে তার লোমকূপ দাঁড়িয়ে গেল, অথচ খুঁজে পেল না নিজের দেবরকে। কিন্তু তার সাথে ঘটে গেল অপ্রত্যাশিত একটা ঘটনা। দেবরকে খোঁজার জন্য একটা ঘরে ঢুকতেই ঘরের দরজা বন্ধ হয়ে গেল। ঘরের ভেতর নেশাগ্রস্ত একজন মানুষ তাকে দেখে কামুকি হাসি দিল। অলকানন্দা ছুটোছুটি করলো, বের হওয়ার চেষ্টা করলো, অথচ বাহির থেকে দরজা তখন আটকানো। নেশাগ্রস্ত মানুষটা অলকানন্দার শরীর স্পর্শ করার চেষ্টা করলো, ছিঁড়ে ফেললো বক্ষবন্ধনীটা, শাড়ির আঁচল খুলল, কপালে পড়া চন্দনের ফোঁটাটাও মুছে গেল ধস্তাধস্তির এক পর্যায়ে। কিন্তু পরিশেষ শক্তির কাছে ছোট অলকানন্দা যে বড্ড নাজুক। তার শরীর ক্লান্ত হয়ে আসতেই দরজা খুলে এলো। অলকানন্দা যেন প্রাণ ফিরে পেল। যেই না ছুটে সে বেরোলো, তার সামনে উপস্থিত হলো গোটা গ্রামবাসী। মশালের লালাফোয়ালায় উজ্জ্বল হলো অলকানন্দার চরিত্রহীন হওয়ার দৃশ্য। কিশোরী অলকানন্দা শরীর ঢাকতে ব্যস্ত, অথচ অপরদিকে গ্রামবাসীর চোখে বিস্ময়তা। চরিত্র নিয়েও বিধবা হয়েছিল বলে যে নারীর নামকরণ হয়েছিল বেশ্যা, আজ তার শরীরে সেই তকমা জ্বলজ্বল করছে। সমাজ এবার কি দণ্ডবিধি ধার্য করবে সেই চরিত্রহীনের? কি মূল্য দিতে হবে অলকানন্দাকে? চারদিকে বিভীষিকাময় রাত, আধার ভেদ করে ঢাকছে কানাকুয়ো। থেমে থেমে হাঁকছে শেয়াল, নেকড়ের দল। মানুষরূপে এক ঝাঁক শেয়ালও চরিত্র ছেঁড়ার উৎসবে অংশগ্রহণ করেছে। কাঁদছে অলকানন্দা। শরীরের চামড়ায় ফুটে উঠেছে খামচানোর চিহ্ন। জ্বলছে ভীষণ, কিন্তু বাহিক্য জ্বলনের চেয়েও বেশি জ্বলছে অভ্যন্তরে। সে চরিত্র রক্ষা করার জন্য এত যুদ্ধ, এত হাহাকার। আজ সেই চরিত্র গড়াগড়ি খাচ্ছে ধুলোয়। কলঙ্কের ভার যে এত বেশি তা জানা ছিল না ছোট মেয়েটার। চারপাশে মশাল জ্বলছে দাউ দাউ করে। মনে হচ্ছে অলকানন্দার মৃত চরিত্রের চিতা যেন পড়ে হচ্ছে ছাই। গ্রামবাসীরা তাকে ঘিরে গোল হয়ে দাঁড়িয়ে আছে। একজন গিয়েছেন বিহারিণী মহলে খবর পৌঁছাতে। অলকানন্দার চিত্ত বড় উৎকণ্ঠিত হলো। বাহিরের মানুষ তাকে অবিশ্বাস করছে, সে মেনে নিবে। কিন্তু যদি তার কাছের কেউ আঙুল তুলে তার চরিত্রে, তবে বাঁচার উপায় যে নেই। গলায় কলসি বেঁধে ডুবে মরতে হবে তার। প্রায় মিনিট 30 পেরোতেই বিহারিণী মহলে প্রায় সকলেই উপস্থিত হলো। ফুলো ফুলো চোখ মুখ তাদের। ঘুম থেকে উঠেই বোধহয় ছুটে এসেছে সুরবালা, লক্ষ্মী দেবী, নন্দন মশাই, কাকি শাশুড়ি, মনময়ূরী, পানকৌড়ি, প্রসাদ, ধ্রুবলাল, মনোমোহর, তরঙ্গী সহ দেহরক্ষীরাও ছুটে এসেছে এই অবিশ্বাস্য ঘটনায় দেখার জন্য। মূলত ছুটে আসা প্রথমে গ্রামের কিছু সংখ্যক মানুষ উপস্থিত হলেও ধীরে ধীরে মানুষজন বাড়তেই থাকলো। খোলা মাঠে উজাড় হলো অলকানন্দার বাকি সম্মানটুকু। অলকানন্দার এমন নাজেহাল অবস্থা দেখে তরঙ্গিনী এগিয়ে আসতে নিলেই থামিয়ে দিলেন গ্রামবাসীদের একজন। খবরদার, আপনাদের মহলের একজনের মেয়েকে ছুঁতে পারবেন না। তরঙ্গিনী কথা বলতে চাইলেও থামিয়ে দেওয়া হলো তাকে। বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলেন সুরবালা দেবী। অলকানন্দা আশাভরা দৃষ্টি নিয়ে তাকালো মানুষটার দিকে। হাও মাও করে কেঁদে বলল, মা, আপনি তো আমায় চেনেন। আমি কি এমনটা করতে পারি বলুন? আপনি বলুন না ওদের আমাকে। অলকানন্দা কথা শেষ করার আগেই সুরবালা দেবী চোখ ঘুরিয়ে নিলেন। তার চোখে কিসের একটা ছায়া পেল অলকানন্দা। ঘৃণা নাকি তার ছিল ঠিক ঠাওর করতে পারল না সে। নিজের সবচেয়ে কাছের মানুষের এমন দৃষ্টি ছোট অলকানন্দার সকল আশা ভরসার বাঁধ ভেঙে দিল। তবুও ফাঁসির আসামিও তো শেষ চেষ্টা করে বাঁচার। অলকানন্দা ছোট্ট একটা কিশোরী মাত্র। সে প্রসাদের দিকে তাকালো, আশা ভরা দৃষ্টি নিয়ে বলল, আপনি তো অন্তত মানেন আমি এমন না। মানতাম, তাহলে আপনার এখানে আসার কারণ কি? প্রসাদের প্রশ্নের বানেই যেন সকল উত্তর ছিল। খুব গোপনে ঘৃণার দৃষ্টি ফেলতেও ছাড়ল না মানুষটা। অলকানন্দার ভেতর থেকে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ধপ করে বসে পড়ল মাটিতে। আশপাশ হাতড়েও কুল পেল না যেন। কাকে সে সবটা বলবে? যারা তার পরম প্রিয় মানুষ
তারাই যে নিষ্ঠুরতায় মুখ ফিরিয়ে নিল। কাকে বলবে সে তার পবিত্রতার কথা গল্প? অলকানন্দার যখন কুলবিহীন সমুদ্রে ভরাডুবি অবস্থা, ঠিক তখন মুখ খুলল ধ্রুবলাল, পানকৌড়ির স্বামী। বৌঠান, আপনি এমনটা করার মানুষ নন, আমরা জানি। আমরা আপনাকে বিশ্বাস করি। চুপ, একদম চুপ। এই আগের হয়ে খবরদারি করতে হবে না আপনার। ওর চরিত্র খারাপ, তা আগেই বুঝেছিলাম। আজ এমন ভরা গ্রামে আমাদের সকল সম্মান মাটিতে মিশিয়ে দিল। বেশ একটা। ধ্রুবলালকে থামিয়ে ঘৃণার বাঁধ ছুঁড়ে মারল কৌরি। ধ্রুবলাল বোঝানোর চেষ্টা করলেন, না কৌরি, যে মানুষটার সাথে থেকেছ এতদিন, তাকে নিশ্চয় একটু হলেও চেনো। উনি মোটেও এমন না। তাই নাকি? ওর নিজের শাশুড়িও দেখুন চোখ ফিরিয়ে নিয়েছে। আর আপনি কিনা গুণগান করছেন এত কিছু দেখার পরও। নাকি আপনাকেও সুখ দিয়েছিল, যার জন্য? এবার কথা শেষ করতে পারল না কৌরি। গতানুগতিক সকল ধারণাকে মিথ্যে প্রমাণ করে দিয়ে গ্রামবাসীর সামনে সশব্দে তার গালে চর বসালো তার সোজা স্বামী ধ্রুবলাল। কৌরি বোধ হয় স্বপ্নেও ভাবেনি কখনো ধ্রুবলাল তার গায়ে হাত তুলবে, অথচ এটা বাস্তবে ঘটে গিয়েছে। ধ্রুবলাল পাষাণের মতন চর বসিয়েছে তার গালে। কৌরি তাজ্জব দৃষ্টিতে তাকিয়ে অস্ফুট স্বরে বলল, আপনি আমার গায়ে হাত তুললেন? হ্যাঁ, তুলেছি। এটা আরও আগে করা উচিত ছিল। তাহলে তুমি একটা নারীকে আর নিজের স্বামীকে এতটা অপমান করার সাহস পেতে না। নিজের চরিত্র আগে ঠিক করো, তারপর না হয় অন্যকে দিয়ে বিচার বিশ্লেষণ করবে। কৌরির চোখ টলমল করে উঠল। ভাবনাতীত ঘটনাগুলো বারবারই মানতে আমাদেরও সময় লাগে। কৌরির ক্ষেত্রেও তাই হলো। তন্মধ্যে কোথা থেকে যেন অলকানন্দার বাবা নিতাই দাস ছুটে এলেন। সবাইকে উপেক্ষা করে মেয়েটার বাম দিকে কোমরে দানবীয় এক লাথি মেরে বসলেন। আকস্মিক এমন আক্রমণে দিক শূন্য অলকানন্দা আশ্রে পড়ল মাটির বুকে। নাক দিয়ে গল গল করে তার পেরিয়ে আসতে শুরু করলো রক্ত। নিতাই দাস কেমন এক হিংস্রতায় মেয়েটার চুলের মুঠি টেনে ধরলেন, যেন পুরো আক্রোশ মেটাচ্ছে। চুলের মুঠি ধরে সে বার কয়েক মাটির মাঝে মেয়েটার কপাল বাড়ি দিলেন। অলকানন্দা গগন কাঁপিয়ে হৃদয় বিদারক চিৎকার করে উঠল। কিন্তু মায়া হলো না পাষণ্ড বাবার। সে অকথ্য ভাষায় গালগাল করতে করতে বেধড়ক মারধর করতে লাগলেন। থেমে থেমে বলতে লাগলেন, তুই আমার মেয়ে হয়ে মান সম্মান খেলি, শেষমেশ কিনা পেশা পাড়ায় আসলি। কিভাবে পারলি তুই, কিভাবে? ব্যথায় চোখ মুখে আধার দেখছে মেয়েটা, তবুও বাবার পা জড়িয়ে বলতে লাগলো, বিশ্বাস করো বাবা, আমি এমন না। তুমি তোমার মেয়েকে জানো না? জানো তাই না বাবা? ও বাবা, তুমি অন্তত বিশ্বাস করো আমায়। এমনভাবে মেরো না, আমার অনেক কষ্ট হচ্ছে। ও বাবা, তুমি তোমার নন্দাকে বিশ্বাস করো না? না করি না। সর্বনাশী, কলঙ্কিনী। অলকানন্দা নামে শক্ত কঠোর মেয়েটা হাওমাও করে কাঁদছে। সে কান্নার কি করুণ স্বর। খোদার দরজা অবধি হয়তো প্রতিধ্বনিত হচ্ছে সে শব্দ, অথচ মানুষ জাতির হৃদয় গলছে না। মেয়েটা বাবার পা ধরে আহাজারি করতে করতে বলল, বাবা, ও বাবা, যে নন্দার হাত ধরে মেলা ঘুরেছ, যে নন্দাকে কোলে পিঠে করে মানুষ করেছ, সে নন্দাকে তুমি বিশ্বাস করবে না বাবা? ওরা তো আমার কেউ না, কিন্তু তুমি তো আমার বাবা। তুমি আমার প্রতি এত নির্দয় হও না বাবা। তোমার নন্দা এত নিচু হতে পারে বলো? যে নন্দাকে একদিন মা বলে ডেকেছ, তাকে এত নিচু ভাবতে পারছো তুমি বাবা? এমন পাষাণ বুঝি বাবারা হয়? নিতাই দাসের পাষাণ মন একটু কি গলল? হয়তো গলল। তাই তো আরেকটা লাথি দিতে গিয়েও থেমে গেলেন, পিছিয়ে এলেন দুপা। তার মানুষত্বহীন সত্তাটা বোধ হয় একটু মানুষ হতে চাইল। অলকানন্দার নাক মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। নির্বাক প্রতিটি মানুষ। গ্রামবাসী হই হুল্লা করে সুরবালাকে বললেন, এর বিচার কি হবে জমিদার গিন্নি? আপনার ঘরের বধূর এহেন কর্মের বিচার কি হবে? সুরবালা দেবী যেন হুট করে কঠিন হয়ে গেলেন। কাট কাট কণ্ঠে বললেন, আপনারা কি চান? ওর বিচার আমরা করব। এই কথার পরিপ্রেক্ষিতে সুরবালা দেবী জবাব দিলেন না। গ্রামবাসী যেন নিশ্চুপ তাকেই অসম্মতি ধরে নিলেন। যখন পুরো জনস্রোত একদিকে ধাবিত হচ্ছিল, স্রোতের বিপরীতে একজন কথা বললেন, অলকানন্দার আদর্শ শিক্ষক মমিনুল ইসলাম। কিসের বিচার করবে তোমরা? আগে ওর কথাটা তো শোনো। গ্রামের ধন্য আদর্শ শিক্ষকের কথাও আজ বড্ড ফিকে হলো। একজন যুবক
বয়সের ছেলে তেড়ে এসে পড়ল। কোনো কথা হবে না আজ। কেউ যদি ওর পক্ষে কথা বলে তবে তাকে পিটিয়ে মারা হবে। যখন সকলে এক স্রোতে গা ভাসাচ্ছে তখন সকলকে অবাক করে দিয়ে মনোহরের পুরুষালী গম্ভীর কণ্ঠ ভেসে এলো, ওর বিচার আমরা করব। আমাদের বাড়ির বউ, আমরা বুঝে নেব। অলকানন্দ তাচ্ছিল্য ভরা দৃষ্টি নিয়ে তাকালো মনোহরের পানে। এটাই তো চেয়েছিল মানুষটা, আজ ভালো সাজছে। কৃষ্ণা তাকে ডাকলো, ঠকালো এমন বাজেভাবে। মনোহরের কথা শুনল না কেউ। গ্রামবাসীরা সমস্বরে বলে উঠল, না না, এ বিচার আমরা করব। না হয় আমাদের মেয়ে বউরাও খারাপ কাজ করতে দুবার ভাববে না। সুরবালা দেবীও মনোহরের উদ্দেশ্যে বলল, ওদের হাতে ছেড়ে দাও সবটা। কিন্তু বড় মা, আপনি তো জানেন বৌঠান সব জানা সঠিক হয় না। মনোহর নিজের শাশুড়ির এমন উক্তিতে আরেকবার আশাহত হলো অলকানন্দা। কিভাবে মানুষটা এত পাষাণ হলো? মমিনুল ইসলাম আবার বলল, ওর কথা না শুনে কোনো বিচার হবে না। কেউ ধরল না বৃদ্ধ লোকটার কথা, বরং যুবক বয়সের ছেলেটা কিছুটা ধাক্কা দিয়ে বলল, বিচার তো হবেই। কি করবেন আপনি? মমিনুল ইসলাম অবাক দৃষ্টিতে ছেলেটার পানে চাইল। এই ছেলেটা তার শিক্ষার্থী ছিল এক সময়, অথচ সে নিজের শিক্ষকের গায়ে হাত তুলতে একবারও ভাবল না। মমিনুল ইসলামের আদর্শ জীবনে গভীরভাবে যেন কালো দাগ কেটে গেল এই ঘটনা। সেও জেদি হয়ে বলল, এই বিচার হবে না। কি করবে দেখি? তবে আপনাকেও মার খেতে হবে। ছেলেটার কণ্ঠে তেজ। মমিনুল ইসলাম নিজের শিক্ষকতা পেশায় এমন কলঙ্ক মানতে না পেরে বলল, ঠিক আছে, আমিও দেখি কেমন মারো। কথাটা শেষ করে সে যেই না অলকানন্দাকে মাটি থেকে উঠাতে নেবে, তার পিঠে বিকট শব্দ করে কেউ আঘাত করল। বৃদ্ধ মমিনুল মুখ থুবড়ে পড়ল মাটিতে। ঝাপসা চোখে দেখল তার হাতের ছায়ায় মানুষ হওয়া অমানুষটাই তাকে আঘাত করেছে। মমিনুল ইসলামের জেদ তখন আরো ধীর হলো। সে আবার উঠে অলকানন্দাকে ধরতে নিলে তার শরীরের আবার আঘাত করা হলো। এবার একটা আঘাতে থামেনি ছেলেগুলো, পরপর কয়েকটা আঘাত করলো বৃদ্ধার শরীরে। এতদিনের নিজের করা আদর্শে এই বেত্রাঘাত মানতে পারলেন না মমিনুল ইসলাম। ঝাপসা চোখে শুধু মৃদু স্বরে বললেন, আমি ব্যর্থ। আঘাত থামাতে গিয়ে অলকানন্দা বিরাট বাড়ি খেল মাথায়। মুহূর্তে ঘটে গেল একটা রক্তারক্তি কাণ্ড। বিধ্বস্ত অলকানন্দা হাত ধরে টেনে নদীর পাড়ে নিয়ে যেতে লাগলো সকলে। বৃদ্ধ মমিনুল পড়ে রইল মাটিতে। তার চোখ খুবই গড়িয়ে পড়ল মুক্তোর মতো অশ্রু, যে অশ্রুরা ব্যর্থ, ভাষাহীন। অলকানন্দা নিজের বিধ্বস্ত শরীর নিয়েও বারংবার চিৎকার করতে করতে বলল, মাস্টার মশাইকে কেউ বাঁচাও, মানুষটা মরে যাবে, বাঁচাও কেউ তাকে। ভোর হতে শুরু করেছে প্রকৃতিতে, একটু ক্ষত বিক্ষত ভোর। অলকানন্দাকে বেঁধে রাখা হয়েছে নদীর কিনারায় বহু পুরনো বট গাছে। অলকানন্দার ভয়ানক পাপের শাস্তি ঠিক করা হয়েছে মৃত্যুদণ্ড। জীবিত অবস্থায় তার শরীরে আগুন জ্বালানো হবে, যেন পাপের প্রায়শ্চিত্ত এখানেই হয়ে যায়। খুব অবাক করা বিষয় হলো, বিহারিণী মহলের এখানে কেউ নেই। তাদের এখানে আসার কথা ছিল, কিন্তু কেউ এলো না। কেন এলো না এটা তাদের সকলের অজানা। হয়তো নিজেদের আপন মানুষের এমন শাস্তি তারা মানতে পারবে না। কিন্তু প্রশ্ন হলো, সত্যি কি অলকানন্দা তাদের আপন? নিতাই দাস দূরে দাঁড়িয়ে আছে নিশ্চুপ। অলকানন্দার শরীরে শক্তি নেই। মৃত্যু সন্নিকটে যেন সে আর আহাজারি করছে না। আপন মানুষের প্রবল ঘৃণা যে মৃত্যুর থেকেও কষ্টকর ছিল তা সে উপলব্ধি করে ফেলেছে। মৃত্যু যেখানে অনিবার্য, সেখানে বাঁচতে চাওয়াটাও বৃথা। তাই আর কোনো রকমের বাঁচতে চাওয়ার ইচ্ছে সে প্রকাশ করবে না। ভোরের আলো ফুটতেই সকালে তৈরি হয়ে গেল। ভিড় বাঁধল দ্বিগুণ। যে মেয়েটার হাতে পুরো গ্রামবাসী ছিল, যাদের ভালো করার জন্য মেয়েটা ইংরেজি সাহেবদের সাথে অবধি ঝামেলা করেছে, অথচ সেই গ্রামবাসী তার মৃত্যু দেখতে কেমন উন্মুখ। আসলে এই ঘটনা একটা কারণ মাত্র। গ্রামবাসীদের মতের বিরুদ্ধে গেলে কি হতে পারে তার শাস্তি, সেটাই বোধহয় আসল কারণ। অলকানন্দা হাসল অদ্ভুতভাবে। মিস্টার স্টেফেনের সেই কথাটা তার কানে বাজছে। রাজনীতিতে সত্যিই সে বড্ড কাঁচা। না হয় এমন করে পড়তে হতো। সেই কাঙ্ক্ষিত সময় চলে এলো। মৃদুমন্দ বাতাসে মশালের আগুন তুলছে, যে আগুন কিছুক্ষণের মাঝে পুড়িয়ে দেবে বাঁচতে চাও একটি মেয়ের অস্তিত্ব। অলকানন্দা চোখ বন্ধ করল। চোখের উপর ভেসে এলো নবনীলের হাস্যোজ্জ্বল মুখ। সে বিড়বিড় করে বলল,
আমাদের আর দেখা হবে না নবনীত। আপনার নির্বাসিত অলকানন্দার গল্প এখানেই শেষ। হেমন্তের আকাশে মেঘেদের রং বদল ঘটেছে। সাদা তুলোর মতো কোমল নরম মেঘগুলো কালো, ঝাপসা ধোঁয়াশা রূপ ধারণ করেছে। প্রকৃতিতে বাজছে ঝড়ের আগমনের ডাক। তা হা হুতাশ শুরু করে দিয়েছে পশু পাখি। একটা এলোমেলো ভাব যেন। অলকানন্দার বিমূঢ় নয়ন, প্রাণ নেই তার সেই নয়ন যুগলে। সে মানতে পারছে না কৃষ্ণপ্রিয়ার বিদায়। সেই গঙ্গায় ডুব দিয়ে নিজের সকল কলঙ্ক মুছে ফেলতে পারত। হঠাৎ করে শুনল সেই গঙ্গায় নাকি পানশূন্য হয়ে পড়েছে। কে মুছাবে তবে তার কলঙ্ক? কে ঘুচাবে অপবিত্রতা? শেষ মুহূর্তে কি বাঁচতে চেয়েও বাঁচতে পারল না? অলকানন্দার মাথা ঘুরে এলো। তার শরীর যেন আর সায় দেয় না। মনে হয় মরে গেলেই যেন সকল দুঃখের সমাপ্তি হবে। এত এলোমেলো জীবন, এত কালি মাখানো কলঙ্ক নিয়ে বেঁচে থাকাও যে দায় হয়ে যাবে। অ্যালেন হয়তো বুঝে বঙ্গনারীর সম্মান হারানোর যন্ত্রণার আকুলতা। সে ভরসা দিয়ে বলে, ডোন্ট ওরি, আমরা আছি। অলকানন্দা ভরসা পায় না। কৃষ্ণপ্রিয়ার আকস্মিক বিদায় ভাবায় তার চিত্ত। নিজে তো সতী হয়ে মারা গেল, তবে সকল কলঙ্কের ভাগিদার কেন তাকে করে গেল? এতটা আক্রোশ তো মেয়েটার কখনো ছিল না। তবে কেমন নিষ্ঠুরতা! অলকানন্দার শ্বাস প্রশ্বাস অস্বাভাবিক হয়। তার এক মুহূর্তের জন্য মনে হয় এই বেঁচে থাকায় কোনো মহত্ব নেই, কেবল ধিক্কার ছাড়া। স্টেফেন জ্বর গলায় তখন শব্দ তোলে, অলকানন্দা আমাদের সাথে যাবে। গ্রামবাসীর মনে একটা নিবিড় আক্রোশ থেকে থেকে যেন কঠোরতার হাক পড়ে। এমন করে তারা হেরে যেতে পারে না। তাদের এক পাক্ষিত যুদ্ধে তারা যেন জয় দেখতে চায়। তাই জীবন মরণ সংশয় নিয়েও তারা প্রশ্ন তুলে, কি পরিচয় ও যাবে আপনাদের কাছে, রক্ষিতা? স্টিফেন ক্রুদ্ধ হয়, আরও কঠোর হয় তার বিচার প্রকৃতি। জনসম্মুখে এই ধিক্কার ছুঁড়ে মারা লোকগুলোর জিহ্বা কাটতে নেয়, কিন্তু থামিয়ে দেয় অলকানন্দা। সে নিভু নিভু কণ্ঠে আবদার করে, ওরা সহজ সরল মানুষ সাহেব, ওদের ছেড়ে দিন। স্টিফেন ভীষণ তাচ্ছিল্যে হাসে, কিন্তু শুনে না কারো বারণ। জনসম্মুখে নির্দয়ের ন্যায় কেটে ফেলে লোকগুলোর জিহ্বা। ওরা কি ভীষণ যন্ত্রণায় হাহাকার করে ওঠে। কাপে গ্রামবাসীর বুক। এমন নিষ্ঠুরতা দেখে তাদের দম বন্ধ হয়ে আসে। অলকানন্দার ভীতু ভীতু নজর বন্ধ হয়ে আসে। কাঁপতে থাকে তার চিকন সরু ঠোঁটগুলো। স্টিফেন সেদিকে তাকিয়ে গাম্ভীর্য নিয়ে বলে, আপনার প্রজারা হৃদয়হীন। এমন প্রজাদের জন্য মহৎ হওয়া অন্যায়। ভালো মানুষ হওয়া ভালো, কিন্তু অতিরিক্ত ভালো মানুষই ভালো নয়। অলকানন্দা গাছের সাথে নিবিড়ভাবে হেলান দিয়ে থাকে। কতক্ষণ সবটা একদম চুপচাপ থাকে। গ্রামবাসীর বুক কাঁপে। সাহেবদের সাথে যে তারা কোনো জোরেই খাটাতে পারবে না, সেটা তাদের ভালোই জানা। তারা আর চেষ্টাও করে না কোনো শব্দ বলার, কিন্তু স্থানও ত্যাগ করে না। তাদের একরোখা স্বভাব দেখেই বোঝা যাচ্ছে তারা এর শেষটাও দেখতে চায়। অলকানন্দাও কাঁপা কাঁপা কণ্ঠে বলে, সাহেব, মানির অপমানের চেয়ে মৃত্যু উত্তম। আমার দেহে যা কলঙ্ক লেগেছে তা আর বাড়াতে চাই না। এত অসম্মান নিয়ে বেঁচে থাকা দায়। অলকানন্দার এহেন সময়ে এমন ভাব উদয় দেখে অ্যালেন কিছুটা বিরক্ত হলো। বিরক্ত কণ্ঠে বলল, আপনি কি বাঁচতে চান না? চাই, তবে সম্মানের সাথে। যাদের এক সময় এত ভালোবেসেছি, যাদের কাছ থেকে এত ভালোবাসা পেয়েছি, তাদের চোখে ঘৃণিত হয়ে বেঁচে থাকাটা অনেক কষ্টের সাহেব। আপনি তাদের কাছ থেকে সত্যি ভালোবাসা পেয়েছিলেন? স্টিফেনের রাশভারী কণ্ঠের প্রশ্নের উত্তর দিতে পারেন না অলকানন্দা। হতাশা শ্বাস বেরিয়ে আসে তার বুক চিরে। সে নিজেই প্রশ্ন তুলে, সত্যি কি ভালোবেসেছিল তারা? যখন একটা সঠিক পদক্ষেপের আশায় সকলেই দিকভ্রষ্ট, ঠিক তখন অ্যালেন স্টিফেনকে গোপনে ডাকে। তাদের মাঝে যেন কি নিয়ে কথা কাটাকাটি হয়। অলকানন্দা সেদিকে না তাকিয়ে আশেপাশে খুঁজতে থাকে নিজের বাবাকে। বাবা এতক্ষণ দাঁড়িয়ে থাকলেও এখন তাকে দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? তবে কি বাবা কন্যার মৃত্যুর দেখার সাহস করতে পারলেও বেঁচে থাকাটা দেখার সাহস করতে পারেনি? বাবা নামক শব্দটা আজ এত কুলসিত কেন? অলকানন্দার বুক ভার করে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। শরীরে ভোঁতা যন্ত্রণা হয়। কি অসহ্যকর সে যন্ত্রণা! অলকানন্দা মৃদু স্বরে
ব্যথায় শব্দ করে। মাথা থেকে পায়ের নখ অবধি তার ব্যথা। এত মার সে কখনোই খায়নি, এত আঘাত সে কখনো অনুভব করেনি। মনে মনে সে তেজস্বিনী রূপ ধারণ করে। একটা নিবিড় রাগে সে বিড়বিড় করে, আজ বেঁচে ফিরতে পারলে তার সবটুকু ভালো থাকা যারা কেড়ে নিয়েছে তাদের বেঁচে থাকাটা সে মুশকিল করে দেবে। এই পৃথিবী ভালোর মূল্য দিতে জানে না। এলেন আর স্টিফেন বেশ অনেকক্ষণ কি নিয়ে কথা কাটাকাটি করে অবশেষে আবার সকলের মাঝে উপস্থিত হলো। সকলে বেশ আগ্রহ নিয়ে তাদের দিকে তাকিয়ে রইল। নিশ্চয়ই কিছু একটা ফলাফল এখন ঘোষণা করা হবে, সেটা নির্ধারণ করবে অলকানন্দার ভাগ্যের চাকা। আর ঠিক তাই হলো। সকলের টান টান অপেক্ষাকে বিশ্রাম দিয়ে এলেন উচ্চারণ করলো শব্দ যুগল, আপনারা ওনাকে আমাদের সাথে নিয়ে যাইতে দিবেন না, কারণ আমরা ওনাকে নিয়ে গেলে ওনার পরিচয় রক্ষিত হবে, তাই তো? তবে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, স্টিফেনের সাথে আজই ওনার বিবাহ কার্য সম্পাদন করিব, আর তারপরে তাকে আমরা আমাদের বাড়িতে নিয়ে যাইব। এটা আপত্তি নেই, আই হোপ। এমন একটা সিদ্ধান্তের জন্য কেউই বোধ হয় প্রস্তুত ছিল না। সকলের চোখে মুখে বিস্মিত ভাব দেখা দিল। স্বয়ং অলকানন্দাও যেন আকাশ থেকে পড়েছে। অ্যালেনের চোখ মুখ কমল থাকলেও স্টিফেনের বরাবরের ন্যায় কঠোর হয়ে দাঁড়িয়ে আছে। চোখ মুখে তার কিসের এক দাম্ভিকতা। গ্রামবাসীর মাঝেই খুব প্রবীণ একজন কিছুটা সাহস করেই বলল, অলকানন্দা তো বেধবা, তার উপর আপনারা ভিন্ন ধর্মের জাতের, এ কি বিচার আপনাদের? সকলেই বৃদ্ধার প্রশ্নে মাথা নাড়ালো। সত্যিই তো, বিধবা মেয়েদের তো আবার বিয়ে হয় না, তার উপর আবার ভিন্ন জাত, এ কি অনাসৃষ্টি কাণ্ড কারখানা। অ্যালেন দুই পকেটে তার দু হাত গুজল। অলকানন্দার দিকে তাকিয়ে মাথা নাড়াতে নাড়াতে বলল, হে বিউটিফুল লেডি, আমি আপনাকে এক্সপ্লেন করছি। প্রথমত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রথা চালু করিয়াছেন, এর আইনসম্মত সেটা, তাই এটাই আপনার কোনো বাধা নেই। দ্বিতীয়ত, স্টিফেনের বাবা ছিলেন একজন খ্রিস্টান ধর্মাবলম্বী, আর ওর মা বাঙালি এবং সনাতন ধর্মাবলম্বী, আর সেই সূত্রে স্টিফেনের বড় হওয়াটা ছিল তার মায়ের ধর্মে সংস্কৃতিতে, যার জন্য স্টিফেন বাংলা ভাষা তো ভালোভাবে বলিতে পারে। স্টিফেন সনাতন ধর্ম সকল নিয়মকানুন করে। আপনার কোনো প্রশ্ন আছে? অলকানন্দার দিক শূন্য হলো। সে সুদর্শনকে হয়তো স্বামী হিসেবে মানেননি, কিন্তু ছিল তো স্বামী, এটা অস্বীকার করার জো নেই। তাছাড়া শুধু অলকানন্দা কেন, এ সমাজের কোনো মেয়েই দ্বিতীয়বার বিয়ে করার কথা কল্পনাতেও ভাবতে পারে না। আর সেখানে এই ভিনদেশি পুরুষকে বিয়ে করতে হবে, এটা আদৌ সম্ভব? অলকানন্দা দুর্বল কণ্ঠে বলল, অসম্ভব। স্টিফেন কড়া চোখে চাইল অলকানন্দার পানে। অ্যালেন আশ্বাস দিল স্টিফেনকে খুব গোপনে। তারপর ধীরে অলকানন্দার কাছে গিয়ে বেশ বিজ্ঞ কণ্ঠে বলল, একটু বাঁচার জন্য মানুষ পৃথিবীর সব থেকে নিকৃষ্ট কাজও করিতে রাজি হইয়া যায়। সেখানে এটা তো সামান্য বিয়ে। এই বিয়ে যদি আপনার মঙ্গল কামনায় করে, তবে কেন করবেন না? কোনো কিছুই আমাদের জন্য অসম্ভব নহে, আমরা চেষ্টা করিলেই পারব। আর আজ আমরা যদি আপনাকে এখানে রাখিয়া চলিয়া যাই, তবে আপনার আর প্রাণে বাঁচা হইবে না। মানুষ নিজেকে বাঁচানোর জন্য কত কিছুই করে, আপনি কেন পারিবেন না? অ্যালেনের কথা যুক্তিযুক্ত, কিন্তু তা হজম হলো না অলকানন্দার। সে বেশ সন্দেহবশত প্রশ্ন ছুড়ল, আপনার আমার এত ভালো করার জন্য উঠে পড়ে লেগেছেন কেন? কী লাভ আপনাদের? আপনি খুব সাহসী নারী আছেন, এমন একটা গোল্ড হারাইতে দিতে পারি না। আপনার এতটুকু বয়স, অথচ তেজ দেখিলে কেউ অবাক হইতে বাধ্য। আর সেই জন্যই আপনাকে বাঁচাইতে চাইতেছি। এখন আপনার নিজেকে হেল্প করিতে হইবে, না হয় আপনি কিন্তু বাঁচিতে পারিবেন না। অ্যালেনের কথাগুলো অলকানন্দার মস্তিষ্ক জুড়ে উথাল পাতাল ঢেউ তুলল। সত্যি তো, এছাড়া তো তার গতি নেই। এখানে সে থাকলে বাঁচতে পারবে না, কিন্তু তাই বলে বিয়ে? অলকানন্দা স্টিফেনের দিকে চাইল। লোকটার চোখ মুখ আগের মতোই শক্ত, কঠোর। চোখদ্বয়ের নিজস্ব কোনো ভাব নেই, কেমন প্রাণহীন তারা। এমন একটা মানুষকে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়া আদৌ যুক্তিযুক্ত? অবিরত ঝরছে বর্ষণ ধারা। বাহিরের মৃদুমন্ত সমীরণে উঠছে মুক্ত পাখির ন্যায় ঘরের বাতায়ন ঘেঁষা ভারী। মোটা সুতোর কারুকাজ শোভিত পর্দাগুলো বাহিরের নিভু সন্ধ্যার সময়ের কিছু অস্বচ্ছ নীলাভ আলো এসে আলিঙ্গন করছে ঘরের বিছানায় ঘুমিয়ে থাকা
অলকানন্দার কোমল মায়াময়ী মুখটাতে। নীলাভাব আলোতেও বোধ হয় এতটা বিশেষ মায়া জড়ানো আছে, যেটা কারো শরীরে প্রতিচ্ছবি ঘটালে তা আরও আকর্ষিত হয়ে ওঠে। ধীরে ধীরে বৃষ্টির ফোঁটা চোখে মুখে লাগতেই অলকানন্দার ঘুম ভেঙে এলো। পায়ের মাঝে করা তীব্র যন্ত্রণাতেও সে হুট করে আরাম বোধ করছে, যা তার ঘুম আরও দ্রুত ভাঙিয়ে দিল। এত তীক্ষ্ণ যন্ত্রণা হুট করে এত শীতল হয়ে গেল কেন? সাথে সাথে অলকানন্দা চোখ মেলল। আধার মায়াময় রুমটাতে এখন নিস্তব্ধতা খেলা করছে। অলকানন্দা নিজের পায়ের কাছটাতে তাকাতেই দেখল কেউ একজন বসে আছে। অলকানন্দা ভ্রু কুঁচকাল, প্রশ্ন ছুড়ল, কে? সেকেন্ডের মধ্যে ঘরের চারপাশ আলোকিত করে আলো জ্বলে উঠল। হলুদ সাদার মিশেলে কতগুলো আলো, চকচক করে উঠল পুরো রুম। অলকানন্দা অপলক দৃষ্টিতে রুমের চারপাশে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো। খুব দামি কোনো কোণে পাথর দিয়ে তৈরি করা বাড়িটা। রুমের মাঝেও সাদা ঝলমলে পাথরের ছায়া, মাথার উপর বিরাট বাতি। সে চেনে এটাকে ঝাড়বাতি বলে। কি ভয়ঙ্কর সুন্দর বাতি। ঘরটাও বিশাল বড়, যেখানে বিশাল খাট হতে শুরু করে বই রাখার আলমারি অবধি সকল জিনিসে অবস্থিত। গোছানো পরিপাটি কক্ষ, কোথাও খুঁত খোঁজার উপায় নেই, কোথাও ত্রুটি নেই। অলকানন্দ চোখ ঘুরিয়ে দেখতে দেখতে চোখ গেল ঘরের এক পাশে আরাম করে বসে থাকা স্টিফেনের দিকে। অলকানন্দার পায়ের কাছে বসে আছে বউ মতন একটা মেয়ে। সাজ পোশাকে বলছে কর্মচারী। আর ঠিক সেই মেয়েটার পাশেই দাঁড়িয়ে আছে একজন মহিলা, হাসি হাসি মুখে। অপূর্ব সুন্দর সেই নারীর হাসি, তবে নারীর গায়ের রং ঠিক ততটাই কুৎসিত। শরীরে খুব দামি শাড়ি জড়ানো, ঢাকাই মসলিন হয়তো। নরম কাপড়গুলো। অলকানন্দা শুনে এসেছে এ কাপড়ের কথা। একদিন কৃষ্ণা অবশ্য দেখিয়েছিল, তাই চিনতে অসুবিধা হয়নি। সেই কালো মতো নারীটি গাঢ় নীল চোখের ঢাকায় মুসলিম শরীরে জড়িয়েছেন। নীল রঙের ঢাকাই মসলিন শরীরে জড়িয়েছেন। সাথে যুক্ত আছে অনেক দামি দামি গহনা। তার শরীরে জ্বলজ্বল করছে এক সৌন্দর্যতা। অলকানন্দার চোখ কোথায় এসেছে তার কল্পনার দুনিয়া থেকেও বেশি চমৎকার এই বর্তমান, যা অবিশ্বাস্যকর। অলকানন্দাকে চেয়ে থাকতে দেখে হাসলেন সেই নারী। অলকানন্দার কিছুটা কাছে এসে খুব আদরে কণ্ঠে বললেন, কি দেখছো নন্দু? অলকানন্দা চমকালো এহেন সম্বোধনে। প্রথম দেখায় কেউ এত ভালোবেসে ডাকতে পারে? এই অকল্পনীয় নারীকে না দেখলে বুঝতোই না সে। আমাকে ঠিক চিনতে পারছো না, তাই তো? মহিলার দ্বিতীয় প্রশ্নে অলকানন্দার ধ্যান ভাঙল। আমতা আমতা করে বলল, সত্যিই চিনতে পারছি না, দুঃখিত। অলকানন্দার নিরীহ স্বীকারোক্তিতে মহিলার ঠোঁটের হাসি আরও প্রশস্ত হলো। সে ইশারা করতেই অলকানন্দার পায়ের কাছে মেঝেতে বসা মেয়েটা উঠে দাঁড়ালো। মেয়েটা জায়গা ছাড়তেই মহিলা আরেকটু এগিয়ে এলো। অলকানন্দার মাথায় খুব যতনে হাত বুলিয়ে মিষ্টি কণ্ঠে বললেন, আমি স্টিফেনের মা, তোমারও মা। কেমন? অলকানন্দা মহিলার কথা শুনে তৎক্ষণাৎ স্টিফেনের দিকে তাকালো। লোকটার সাথে এই মহিলার তেমন কোনো মিলই নেই। লোকটার গায়ের রং অসম্ভব রকমের ফর্সা, চুলগুলো কালো বাদামির মিশিলে, চোখের মনির রংটা একটু অস্বাভাবিক, কেমন নীলাভাব। আর আচার আচরণে তো আরও বেশি বিপরীত। মহিলার মুখে হাসি লেপটানো, অথচ স্টিফেন সবসময় থাকে গম্ভীর। কোনো দিক দিয়ে লোকটা এই মহিলার ছেলে হলো সে বুঝে পেল না। স্টিফেন এবার উঠে দাঁড়ালো। গম্ভীর পুরুষ মানুষ সে। সবসময় তার মুখে একটা নিবিড় গাম্ভীর্যতা লেপটেই থাকে। ওঠে অলকানন্দা দিকে তাকিয়ে রাশভারী কণ্ঠে প্রশ্ন ছুড়ল, পায়ের ব্যথা এখন কি কমেছে? জ্ঞান হারিয়ে ফেলেছিলেন তো? অলকানন্দা মুখ ভেঙচি দিতে গিয়েও নিজেকে সংযত করল। যে মানুষ বিয়ে করে বউকে নিয়ে বাড়ির চৌখাট অব্দি এসে দাঁড়ায়নি, সে মানুষের মুখে এমন একটা প্রশ্ন বেমানানি। তবুও ভদ্রতার খাতিরে অলকানন্দা প্রত্যুত্তর করল, কমেছে। ব্যাস, স্টিফেনের শান্ত ভঙ্গিতে আবার প্রস্থান ঘটল। মমতাময়ী সে নারী এখনও দাঁড়িয়ে আছেন। তার ছেলে ঘর ছেড়ে বেরোতেই সে কিছুটা ব্যাখ্যা সুরেই বললেন, স্টিফেন ওর বাবার মতন হয়েছে। তা মা, তুমি ঠিক আছো তো? অলকানন্দা মাথা নাড়ালো। তন্মধ্যেই স্টিফেনের ডাক ভেসে আসতেই সে ব্যস্ত পায়ে ছুটে গেল।
অলকানন্দা সবটা চুপ করেই পর্যবেক্ষণ করল। কক্ষ খালি হতেই এতক্ষণে চুপ করে থাকা কর্মচারী মেয়েটা কথা বলল। আপনি নাকি পাশের গ্রামের? আপনার নাকি জামাই মরছে মাসখানেক আগে। আপনার এ সাহেব কি দেখে বিয়ে করলো? আর আপনিও বা কেমন বিধবা মেয়ে মানুষ হইয়া বিয়া করলেন আবার? বাহিরে খুব দূরে কোথাও ঘন ঘন বজ্রপাত হচ্ছে। কর্মচারীর কথাগুলো সেই বজ্রপাতের চেয়েও বোধ হয় ভয়ঙ্কর শোনালো। কিন্তু অলকানন্দা চুপ থাকার পাত্রী নয়। মুখটাকে বেশ কঠোর করে সে জবাব দিল, তোমাদের সবাইকে নিশ্চয়ই ভালো করে চেনো, তোমাদের সাহেবকে নিশ্চয়ই ভালো করে চেনো। যদি আমি তার কানে তুলি এই কথাগুলো, তবে কি পরিণতি হবে জানো তো? অলকানন্দা মোক্ষম জায়গায় মোক্ষম কথাটা বলেছে, যার ফলস্বরূপ মেয়েটা ভয়ে গুটিয়ে গেল। ভীতু ভীতু তার নরবরে দৃষ্টি নিয়ে কম্পনরত স্বরে বলল, বেশ অনুনয় করে বলল, সাহেব বধূ, আমার ভুল মাফ কইরা দিবেন। আর কখনোই আমি আপনারে এইগুলা বললাম না। সাহেবরে কিছু জানাবেন না, তাহলে আমার প্রাণে মারতে তার এক মুহূর্তও লাগবো না। মেয়েটা কথাটা বলেই অলকানন্দার পায়ের কাছে এসে হা হুতাশ করতে লাগলো। একটু আগে যে মেয়েটার চোখে ছিল ছিল, ঠিক কিছু মুহূর্তের ব্যবধানে সেই মেয়েটার মুখে ভয়ের প্রলেপ। স্টিফেন নামক মানুষটা কতটা ভয়ঙ্কর তা এই ঘটনা অনুভব করলেই বোঝা যায়। অলকানন্দার মায়া হলো, কোমল কণ্ঠে বলল, সবাই বাঁচতে চায়। তুমি যেমন এখন বাঁচতে চাইছ, ঠিক আমিও চেয়েছি, আর সেজন্য এই পথ। কখনো নিজের জায়গা থেকে অন্যকে বিচার করো না। মানুষ কতটা খারাপ পরিস্থিতিতে থাকতে পারে তা আন্দাজ না করে কিছু বলা উচিত না। তুমি যাও। মেয়েটা শুকরিয়া আদায় করতে করতে রুমটা ত্যাগ করলো। অলকানন্দার দৃষ্টি ভাবুক। সে যখন দরজার কাছে দাঁড়িয়েছিল তখন স্টিফেনের মাকে একবারও দেখেনি। তবে উনি ছিলেন কোথায়? আর সেই বউটা, তার সাথে অস্বাভাবিক কাণ্ড করা বউটা বাকি। অলকানন্দার দৃষ্টি যায় নিজের পায়ের দিকে। ফোসকা পড়ে আছে ডান পায়ের তালুতে। দুধ আলতার থালাটা মাত্রাতিরিক্ত গরম ছিল, যার ফলস্বরূপ এই দশা। বা হাতের মাঝামাঝি অংশও কিছুটা চোট পেয়েছে বরণডালার আঘাতে। এত ব্যথা সইতে না পেরে অবশেষে সে জ্ঞান শূন্য হয়ে পড়ে। এখন অবশ্য তেমন ব্যথা অনুভব হচ্ছে না শরীরে। ব্যথার স্থানে কি একটা যেন মালিশ করেছে, হয়তো সেজন্যই ব্যথা লাগছে না। অলকানন্দা বিছানা ছেড়ে নেমে দাঁড়ালো। পায়ে চাপ পড়াতে কিঞ্চিত ব্যথা অনুভব হলো, তবে সে পাত্তা দিল না সেই ব্যথা। ধীরে ধীরে হেঁটে গিয়ে সে জানালার কোণ ঘেঁষে দাঁড়ালো। বৃষ্টির ধারা অবিরতই রইল, কোনো বিশ্রাম নেই তার। অলকানন্দা কমল হাতটা বাড়িয়ে দিল জানালার বাহিরে। বড় বড় বৃষ্টির ফোঁটাগুলো যেন নতুন এক আশ্রয় পেয়ে উন্মাদ হয়ে জমতে শুরু করলো ওর হাতের মুঠোয়। মেয়েটা অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই আধারে। তন্মধ্যে আবার বজ্রপাত হলো। চারপাশে বিদ্যুৎ চমকালো খুব নিখুঁতভাবে। পৃথিবীতে যেন ছুঁয়ে গেল কোনো পরশ পাথরের খোদাই করা আলো। যে আলোয় পৃথিবী হয়ে উঠেছিল উজ্জ্বল আর দীপ্তিময়, যে সেই আলোতে অলকানন্দা দৃষ্টিগোচর হলো বাহির অবস্থানটা, যেখানে এই তিমিরাচ্ছন্ন প্রকৃতিতে বৃষ্টি বিলাস করেছে একটা নারীর লতার মতো অঙ্গ। অলকানন্দা চিনতে ভুল হলো না নারীটিকে, যার জন্য তার পায়ের পাতায় এ অসহ্যকর ব্যথা। নারীটি সেই পৃথিবীতে ভিজতে থাকা নারীটির কোনো হুঁশ নেই, সে নারীর মতন আহ্লাদে আতখর্ণা হয়ে ভিজছে, হই হই করছে। অলকানন্দা নিবিড়ভাবে তাকিয়ে আছে মেয়েটার দিকে। ঠিক মিনিট পেরোতেই মেয়েটা কি মনে করে যেন উপরে তাকালো। উপরে তাকাতেই অলকানন্দার চেহারা দৃষ্টিগোচর হতেই সে রেগে গেল। চারপাশ হাতড়ে কি যেন খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল। আধারের মাঝে অলকানন্দা স্পষ্ট দেখতেও পাচ্ছে মেয়েটা ঠিক কি করছে। কিছু বুঝে ওঠার আগেই বিরাট একটা শব্দ হলো অলকানন্দার জানালায়। আকস্মিক এমন শব্দে ভীত হয়ে যায় অলকানন্দা। মেয়েটা পাথর ছুঁড়েছে। অলকানন্দা ভীত নয়ন জোড়া নিয়ে পেছনে যেতেই কারো শরীরের সাথে শক্তপোক্ত একটা ধাক্কা খেল, যার জন্য তার ভয়টা বাড়াবাড়ি রূপ নিল। সে ছিটকে দূরে সরে যেতে নিলেই ভরাট পুরুষ কণ্ঠ কানে বাজল, কুল ডাউন। কি হয়েছে এখানে? এমন শব্দ হলো কিসের? প্রশ্নটা করেও দাঁড়িয়ে নেই স্টিফেন। পা চালিয়ে সে জানালা দিয়ে তাকালো। মুহূর্তেই কুলবালা মানুষটা নিজেই রণমূর্তি ধারণ করলো। ভরট কণ্ঠে চেঁচিয়ে ডাকলো, দেবু, দেবু, কোথায় তুই দেবু? হাঁক পারতে পারতেই স্টিফেন ঘর ছেড়ে বেরিয়ে গেল।
অলকানন্দা জানালা দিয়ে তাকালো। ততক্ষণে দেব নামক লোকটাও চলে এসেছে মেয়েটার কাছে। আর কিছু সেকেন্ডের মাঝে স্টিফেন উপস্থিত হয় সেখানে। সেখানে পৌঁছেই সে বিশাল দানবীয় এক চর বসায় দেব নাম লোকটার গালে। কিছুটা ধমকিয়ে হয়, যা বৃষ্টির ছাদ পেরিয়ে অলকানন্দার কর্ণ অবধি পৌঁছাতে পারল না। কিন্তু বৃষ্টির মাঝেই অলকানন্দা সেই মেয়েটার কেমন হিংস্রতা ভরা দৃষ্টি দেখতে পেল, যেন মুহূর্তে ধ্বংস করে দেবে তাকে সেই চোখ। অলকানন্দা জানালা ছেড়ে এসে বিছানায় বসল। বুকের মাঝে তার অস্বাভাবিক ঝড়। এই দৃষ্টি তার বড্ড চেনা, বড্ড পরিচিত। কিন্তু এখানে সে এই পরিচিত দৃষ্টির খোঁজ নিতে পারবে না। সে যে বড় গোলক ধাঁধায় পড়েছে তার বলার অপেক্ষা রাখে না। রাত তখন মাঝামাঝি। হেমন্তের আকাশ বহু বৃষ্টির পর ক্লান্ত। গম্ভীর চাঁদ ও অভিমানী মুখ ঢেকেছে মেঘমালাদের কালো বস্ত্রে। অলকানন্দা বসে দারুণ এক টেবিলের সামনে চেয়ার পেতে উদ্দেশ্য নবনীলের কাছে পত্র লিখবে। মনের মাধুরী মিশিয়ে সে পত্রখানা লিখল ঠিক। সবার শেষে এক বুক আশা নিয়ে নবনীলকে লিখল, পত্র দিও। চিঠি লেখা শেষ। কত এলোমেলো অনুভূতি লিখেছে সে দোয়াতের কালিতে। লিখতে লিখতে কখনো ভাগ্যের কঠোরতায় কেঁপে উঠেছে। কিন্তু চিঠিটা ভাঁজ করার আগেই কেউ একজন ভীষণ নিষ্ঠুরতায় টেনে নিল সে চিঠি, যেন দুমড়ে মুচড়ে ফেলতে চাচ্ছে অলকানন্দার অনুভূতি। অলকানন্দা পাশ ফিরে তাকাতেই দেখল স্টিফেন। লোকটার চোখ বরাবরের মতো প্রাণহীন নয়, আজ কেমন ক্ষুব্ধ, কিছুটা টলছেও মানুষটা। জড়িয়ে আসা কণ্ঠে এলোমেলোভাবে চিঠিটা পড়ল সে। বাংলা ভাষা সম্পর্কে খুব বেশি অবগত ছিল না বিধায় কত জায়গায় পড়তে পড়তে হোঁচট খেল, তবুও পড়ল। অতপর পড়া শেষ হতেই সে হো হো করে হেসে উঠল। হাসতে হাসতে কি নির্মমভাবে দুমড়ে মুচড়ে ফেলল চিঠিটা। তারপর জানালার বাহিরে ছুঁড়ে মেরে ব্যঙ্গ করে বলল, তোমারে কেউ পত্র দেবে না সানশাইন, নোবডি। তোমার চিঠির প্রাপক তার স্থানে নেই, কিভাবে চিঠি দেবে? অলকানন্দার চিত্ত অস্থির হয়ে এলো। নবনীল জায়গায় নেই মানে? তবে কি লোকটা নবনীলের কোনো ক্ষতি করে ফেলল? অলকানন্দার ভাবনার মাঝে স্টিফেন অলকানন্দার খুব কাছে চলে এলো। খুব ব্যক্তিগতভাবে আষ্টি পিষ্টি নিয়ে ফিসফিসিয়ে বলল, লেটস গো সানশাইন, মধুচন্দ্রিমা সেরে ফেলি। অলকানন্দা বাধা দিতে চাইল, কিন্তু এই সুঠামদেহী মানুষটার কাছে তার শক্তি বড়ই নগণ্য। অলকানন্দার চোখে অশ্রু এলো। এই যন্ত্রণার ছোঁয়া তার চেনা, এই কঠোর ছোঁয়া তার পরিচিত। তাকে সুদর্শন কিংবা স্টিফেন কেউই ভালোবেসে ছোঁয়নি, কেউ না। সে যেখানে গিয়েছে সেখানেই কেবল পুরুষের মুগ্ধতা, মায়া আর কাম হয়েছে, কারো ভালোবাসা হতে পারেনি।